হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। এখানে আমরা বেসিক লস সম্পর্কে আলোচনা করব, যেখানে কিরশফস ল, ওহমস ল, দেন কেভিএল, কেসিএল, কারেন্ট ডিভাইডিং ল সংজ্ঞা থাকবে, বাংলায় আমরা বোঝার চেষ্টা করব, আর ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। তো আমরা প্রথমে ওহমস ল দিয়ে শুরু করি। এখানে ওহমসের রেজিস্টিভিটি দ্বারা বোঝানো হয়েছে ওহমস ল। আমরা যদি একটা কন্ডাক্টিং ওয়্যার চিন্তা করি, কন্ডাক্টিং ওয়্যারের ক্রস সেকশন এরিয়া থাকে আর হচ্ছে লেন্থ থাকে। তো এই দুইটা এন্টিটি যদি থাকে তাহলে আমাদের এর মধ্যে দিয়ে যে রোধটা থাকবে, বাধাটা প্রাপ্ত হবে, সেটা হবে হচ্ছে L/A ইন্টু কি? হচ্ছে এখানে আমাদের রেজিস্টিভিটি। ইজ নোন অ্যাজ দ্য রেজিস্টিভিটি অফ দ্য ম্যাটেরিয়াল ইন ওহম। মানে হচ্ছে যে কোনো কন্ডাক্টর, যত স্মুথ কন্ডাক্টরই থাকুক না কেন, এর মধ্যে রেজিস্টিভিটি থাকে, কিছু না কিছু বাধা প্রাপ্ত হয়। যত পিওর ম্যাটেরিয়াল বাধা তত কম, যত বেশি আনপিওর ম্যাটেরিয়াল বাধা তত বেশি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টিভিটির একক ওহম মিটার, এবং সিলভার কিছু রেজিস্টিভিটি আছে, কিছু ইনসুলেটর, কিছু কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আছে। উই ক্যান সি দ্যাট সিলভারের মধ্যে রেজিস্টিভিটি হচ্ছে এত। এগুলো ইউজুয়ালি মান কোয়েশ্চেনে দেওয়া থাকবে। যদি এই যে রেজিস্ট্যান্সের এই রেজিস্টিভিটি সংক্রান্ত কোনো ম্যাথ থাকে, রেজিস্টিভিটি সংক্রান্ত ম্যাথ থাকে, দেন হচ্ছে যে এই সূত্রটা দেওয়া থাকবে, অ্যান্ড এর মান দেওয়া থাকবে, L/A মোটামুটি দেওয়া থাকবে, দেন আমাদের সলভ করা লাগবে। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। নেক্সট ইয়াতে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে ওহমস ল স্টেট করা আছে। আমরা প্রথমে ম্যাথমেটিক্যাল টার্মটা দেখি, V = IR, যেখানে বোঝা যাচ্ছে ইজ V ডেফিনেটলি প্রপোর্শনাল টু I, V ডেফিনেটলি প্রপোর্শনাল টু R। মানে এখানে যেটাই বাড়ুক না কেন, অপোজিট দুইটা মোটামুটি বাড়ে, তাই না? সো V যদি বাড়ে, আরও বাড়ে, আইও বাড়ে। আবার যদি আমরা উল্টায় দিই, যেখানে এখানে R এর মানে যে R কে উল্টায় দেওয়া হয়েছে, R যদি বাড়ে V বাড়ে, বাট R যদি বাড়ে I কমে। এটা আমরা সামনে দেখতে পারবো ম্যাথমেটিক্যাল নাম। তো এখানে ওহম ল স্টেট দ্যাট দ্য ভোল্টেজ V across resistance is directly proportional to the current I flowing through the resistor স্টেট করছে। আমরা এর থেকে ভালো সংজ্ঞা অনলাইনে যদি সার্চ দিই, যদি পছন্দ না হয় দেখতে পারি। এদিকে ওহমস ল সম্পর্কে তেমন ডিসক্রিপশন বলার কিছু নাই। দ্য রেজিস্ট্যান্স আর অফ এ, ছোটোবেলা থেকে পড়ছে, দ্য রেজিস্ট্যান্স আর অফ এন এলিমেন্ট is denoted by ability to resist the flow. আমরা জানি রেজিস্ট্যান্স কি, বাধা দেওয়ার ক্ষমতাই হচ্ছে রেজিস্ট্যান্স। কোনো ফ্লোকে বাধা দেওয়াই হচ্ছে রেজিস্ট্যান্স। এখানে ইলেকট্রিক্যাল ফ্লোকে বাধা দেওয়াটাকে বোঝানো হয়েছে রেজিস্ট্যান্স, যার কারণে রেজিস্ট্যান্স যদি বেশি থাকে, ফ্লো কম থাকে, উল্টা। ওকে, তারপরে হচ্ছে আমরা সামনে যদি আগাই, এখানে কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে। আমরা আগের ইয়াতে ক্ষমতা, পাওয়ার সম্পর্কে জানছি। তো পাওয়ারের প্রথম একটা সূত্রই দেখছি VI। তো যেহেতু এখানে রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করা হইতেছে, পাওয়ারের আরও দুইটা সূত্র চলে আসে। একটা হচ্ছে I² × I, আর একটা হচ্ছে V²/R। এখানে G দ্বারা একটা টার্ম বোঝানো হয়, যা হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স হচ্ছে বিপরীত অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কী করে? বাধা প্রাপ্ত করে। তো কন্ডাক্টেন্স আমাদের কি করে? বাধা প্রাপ্ত না, ফ্লো, কারেন্টটা ফ্লো হয় অনেক বেশি। এখানে কন্ডাক্টেন্স, রেজিস্টিভিটি উল্টা, ব্যস্তানুপাতিক সম্পর্ক বোঝা যাচ্ছে এখানে। তো মজার কথা হচ্ছে যে সম্পর্ক ব্যস্তানুপাতিক না, ওদের চিহ্ন ব্যস্তানুপাতিক। আমরা ওহম দেখতাম না, এদিকে MOS দেখানো হচ্ছে, মানে উল্টায় দিছে পুরোটা। নর্মালি SI একক হিসেবে আমরা সিমেন্সকে কল্পনা করি। যদি আমরা কোনো জায়গায়, কোনো সার্কিটে এত S দেখি, এর মানে এটা হচ্ছে যে কন্ডাক্টেন্স। সেম, জাস্ট পাওয়ারের ক্ষেত্রে উল্টায় দিছে সূত্রগুলো। অ্যান্ড থ্যাংকস। এখানে কিছু বেসিক ম্যাথ দেওয়া আছে, ক্ষমতার কিছু বেসিক ম্যাথ দেওয়া আছে, এগুলো আমরা করতে পারবো। যেমন এটাই বলতেছিলাম, 100 মাইক্রো সিমেন্স এখানে দেওয়া আছে। তো সিমেন্স বলতে এখানে কন্ডাক্টেন্সকে বোঝানো হয়েছে, এই যে কন্ডাক্টেন্স G, গেট দ্য কন্ডাক্টেন্স G। তারপর আমরা নোড, ব্রাঞ্চ এন্ড লুপ নিয়ে আলোচনা করব। এখানে সার্কিটের বিভিন্ন এলিমেন্টস আছে, যেমন ব্রাঞ্চ হচ্ছে প্রত্যেকটা, বাংলায় যদি আমরা বলি একটা সার্কিটের মধ্যে, এটা যদি আমরা ধরি 2.1 কনসিডার করি, এখানে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমাদের ব্রাঞ্চ।
যেমন এদিকে হচ্ছে ভোল্টেজ সোর্স আছে একটা 10 ভোল্ট একটা ব্রাঞ্চ, একটা রেজিস্ট্যান্স আছে একটা ব্রাঞ্চ, এদিকে অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স আছে একটা ব্রাঞ্চ। তো লাইভ এলিমেন্ট যতগুলোই আছে সবগুলো আমাদের একটা ব্রাঞ্চ। তো প্রত্যেকটা যেমন এখানে 2.1টা কনসিডার করলে কয়টা আসে, 1 2 3 4 5টা ব্রাঞ্চ আছে। সেকেন্ডলি আমরা নোডে যদি আসি, এ নোড ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন বিটুইন 2 or more ব্রাঞ্চেস। এখানে একাধিক 2 বা এর বেশি ব্রাঞ্চ যদি একটা জাংশন পয়েন্ট একটা পয়েন্টে বিন্দুতে কানেক্টেড থাকে দেন এটাকে আমরা নোড বলবো। যেমন এখানে বি একটা নোড বলা হয়েছে, বি পুরাটা একটা নোড বলা হয়েছে কারণ কি আমরা এইখানে যদি কানেক্ট করি এর ডানে কিন্তু কিছু নাই, এগুলো ডিভাইড হয়ে গেছে না, কল্পনা করি ডিভাইড হয়ে গেছে। হ্যাঁ, আমরা এদিকে বি প্রান্তে দেখতে পারতেছি নিচেরটা 2.11 এই যে এভাবে ডিভাইড হয়ে গেছে। তো বি একটা নোড বা জাংশন হিসেবে কল্পনা করতে পারতেছি, তাই না? তারপরে হচ্ছে যে এখানে এ একটা জাংশন, এ এর পাশে এখানে 5 রেজিস্ট্যান্স ওহম আছে আর একটা কারেন্ট ভোল্টেজ সোর্স আছে ভি। তো এই দুইটা এলিমেন্ট দুইটা ব্রাঞ্চেস একটা বিন্দুতে কানেক্ট হয়েছে, এই জন্য এটা একটা নোড। তো আমরা আজানের বিরতির পর আবার চলে আসলাম, আমরা ছিলাম নোডে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে 3টা নোড এক্সিস্ট করে। নিচের চিত্রটা 2.11 অনেক ক্লিয়ার হয়ে যাবে। এই সবগুলাকে একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসলাম। তো এখানের মধ্যে দিয়ে 4টা ব্রাঞ্চ কানেক্টেড, সি এর মধ্যে দিয়ে, বি এর মধ্যে দিয়ে 3টা ব্রাঞ্চ কানেক্টেড, মানে একাধিক ব্রাঞ্চ কানেক্টেড, এর মধ্যে দিয়ে 2টা ব্রাঞ্চ কানেক্টেড। সো এই পুরা সার্কিটটার মধ্যে 3টা নোড আছে। আমরা সামনের বড় বড় কিছু জিনিস, মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, থেভেলিন থিওরাম, এগুলো থিওরামগুলো দেখার সময় আমরা নোড নিয়ে অনেক কাজ করব। তো আমরা এখানে দেখতে পারতেছি একটা সূত্র দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু 1 + n-1। এর আগে জেনে রাখি আমরা লুপ কী জিনিস। এ লুপ ইজ এনি ক্লোজড পাথ ইন এ সার্কিট। তো একটা সার্কিটে যতগুলো ক্লোজ পাথ, যেমন এদিক থেকে 5 2 আর 10, এই পুরাটা একটা ক্লোজড পাথ। তো এটা সম্পূর্ণটা একটা লুপ। এদিকে বি 2 3 আর নিচে মিলে একটা ক্লোজ পাথ, এদিকে একটা ক্লোজ পাথ। তো যতগুলোই ক্লোজ পাথ আছে সবগুলো হচ্ছে একটা আমাদের লুপ। পুরো সার্কিটে যতগুলো ক্লোজ পাথ ততগুলো আমাদের লুপ। তো এখানে আমাদের 3টা লুপ এক্সিস্ট করতেছে। তো এই সূত্রের মাধ্যমে আমরা দেখতে পারতেছি বি ইজ ইকুয়াল টু এল প্লাস এন মাইনাস 1। এদিকে ব্রাঞ্চ, এটা হচ্ছে লুপ, এটা হচ্ছে নোড -1। তো এখানে ব্রাঞ্চ আমরা যদি ব্রাঞ্চ তো হিসাব করতে পারতেছি, এটাতে ম্যাথ আসতে পারে যে পুরো সার্কিটের মধ্যে কী আছে, 1 মার্কসের ম্যাথ ইজিলি আসতে পারে। তো এটা দেখে আমরা নোডের ভ্যালুটা বের করতে পারি, যদিও আমরা মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় এই সার্কিটটা কয়টা নোড আছে। ডান বাম করলে বোঝা যায় ব্রাঞ্চ মাইনাস লুপ +1। এখানে নোডের ভ্যালু সম্ভবত 3ই আসবে, কিন্তু এক্সিস্টিং কাজ করার ক্ষেত্রে -1 করে নিব, কারণ আমরা যখন কোনো থিওরাম বা অ্যানালাইসিস করব একটা গ্রাউন্ড থাকবে, নোড একটা গ্রাউন্ড থাকবে, নিচে গ্রাউন্ড সোর্সের সাথে কানেক্টেড থাকবে, তো ওইটা কোনো কাজ থাকবে না। তো এক্সিস্টিং থিওরাম বা অ্যানালাইসিসের ক্ষেত্রে 2টা নোডই থাকবে। এটা আমরা সামনে আলোচনা করব। তো আমরা আরও আগে যাই, দেখি এখানে কিরশফস ল আমরা দেখতে পারতেছি। কিরশফস ল বেসিক্যালি একজন বিজ্ঞানী রবার্ট কিরশফ উনি আবিষ্কার করছেন। 2টা ল আছে, কিরশফস ফার্স্ট ল, সেকেন্ড ল। এখানে কেভিএল অ্যান্ড কেসিএল দিয়ে আমরা যেটা জানি। তো হোয়াট ইজ KCL, Kirchhoff's current law, state that the algebraic sum of current entering in a node is 0. মানে আমরা এটা এক্সাম্পল দেখছি, একটা ডট এখান থেকে আসতেছে যাচ্ছে, কয়টা নোড কয়টা কারেন্ট সোর্স ঢুকছে কয়টা বাইরে এসে, এটাই হচ্ছে KCL এর ভ্যালু। এই যে এখানে I1 ঢুকতেছে, I5 বেরোতেছে, I4 ঢুকতেছে, I3 ঢুকতেছে, I2 বেরোতেছে। তো Kirchhoff's law would be like this, যেগুলো ঢুকতেছে সেটা এক পাশে, যেগুলো বের হইতেছে সেটা আরেক পাশে। ইজি এনাফ। Kirchhoff's voltage law, আমরা ভোল্টেজ লটা দেখি, স্টেটস দ্যাট দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ অ্যারাউন্ড দ্য সার্কিট পাথ ইজ 0। সেম জিনিস ভোল্টেজ ল এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কয়টা ভোল্টেজ রাইজ আর ভোল্টেজ ড্রপের অ্যালজেব্রিক সাম 0 হবে। আমরা যখনই কিরশফ ল বা কারেন্ট ল স্টেট করব তখন ডেফিনেটলি এই সাবমিশন চিহ্নটা দিয়ে নিব। সাবমিশন চিহ্নটা অনেক ইম্পর্টেন্ট, এটা ছাড়া হয়তো বা আমাদের মার্কস কাটবে, পুরোটাই কেটে দেবে। এই যে সাম অফ দ্য ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ভোল্টেজ রাইজ।
এইখানে এই 2.19 এক্সাম্পল দিয়ে আমরা যেটা দেখতে পারতেছি, এখানে এই যে V1 ফার্স্ট লুপ নিছে, জুম যদি করি আমরা, এটা ক্লকওয়াইজ একটা লুপ নিছে। তো ক্লকওয়াইজ লুপ নিলে কি হয়, এইভাবে ঘুরে মাইনাস দিয়ে চলে আসবে। মাইনাস আমরা নর্মালি জানি কারেন্ট কোন দিক থেকে যায়, প্লাস থেকে যায়, যেহেতু এটা মাইনাস দিয়ে আসছে এদিকে আমরা মাইনাস V1 ধরছি, পরে প্লাস থেকে যাচ্ছে তো প্লাস থেকে প্লাসে, এদিকে যেহেতু ভোল্টেজ দিছে প্লাস থেকে প্লাসে গেছে তো V2, এদিকেও সেম প্লাস 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 V3। এখানে আসার পরে দেখতে পারতেছি এখানে প্লাস দিয়ে শুরু হয়ে মাইনাসে চলে আসছে। হ্যাঁ, যেহেতু মাইনাসে চলে আসছে তো এখানে মাইনাস V4 আসবে। আমরা জানি যে কারেন্ট প্লাস থেকে ঘুরে মাইনাসে আসলে লুপটা শেষ হয়ে যায়, বা যদি অন্য কোনো সোর্স থাকে তাহলে সেটা মাইনাস হয়। তো আবার আমরা এই পয়েন্ট থেকে যেহেতু ধরা শুরু করলাম, প্লাস থেকে চলে এসে আবার প্লাসে আসছে, তাই হচ্ছে V5 প্লাস থাকবে n = 0। এখন এইখানে ভোল্টেজ রাইজ ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ। এখানে ভোল্টেজ রাইজগুলো হিসাব করা হয়েছে V1, এই সোর্স থেকে ভোল্টেজটা বের হয়েছে, ডেফিনেটলি অন্যদের থেকে ভোল্টেজ বেশি, এই জন্য এটা ভোল্টেজ রাইজ হিসেবে আমরা ধরতে পারলাম। তারপরে হচ্ছে যে এগুলো ভোল্টেজ ড্রপ হিসেবে, এখানে ভোল্টেজ শোষণ করে নিছে, ভোল্টেজ ড্রপ হয়েছে, তো এইটা ভোল্টেজ ড্রপ হিসেবে কাউন্ট হবে। এখানে V4 হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, তো বেসিক্যালি এখান থেকে ভোল্টেজ বের হয়েছে কারেন্ট, তো এখানেও আমরা ভোল্টেজ রাইজ হিসেবে কাউন্ট করছি। তো আমরা এখানে দেখতে পারতেছি V2, V3 and V5, those are the voltage drops in this circuit, and V1 and V4 is the voltage rise in this circuit. তো আমরা সম্ভবত এগুলো সব মোটামুটি জানি, সবারই ধারণা আছে, বাট একবার জাস্ট রিভাইজ দিয়ে নিলাম। এখানে আমরা ম্যাথে চলে আসলাম, ফাইন্ড দ্য ভোল্টেজ V1 and V2। তো শর্টকাট টেকনিক হচ্ছে, যেখানে আমরা লুপ দেখব সেখানে আমরা KVL অ্যাপ্লাই করব, যেখানে আমরা নোড বা জাংশন দেখব সেখানে আমরা KCL অ্যাপ্লাই করব। তো এখানে আমরা লুপ দেখতে পারতেছি, ক্লোজড একটা লুপের মধ্যে আমরা KVL অ্যাপ্লাই করব। এটা সলভ করার জন্য KVL অ্যাপ্লাই করতেছি। তো আমরা যদি জিনিসটা রান ডাউন করি, অ্যাপ্লাইং KVL, তো ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ মাইনাস থেকে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই 20 মাইনাস, দেন কারেন্টটা প্লাস দিয়ে গেছে তাই প্লাস V1 প্লাস দিয়ে যাওয়ার পর আবার মাইনাস পাইছে, মানে মাইনাস V2। V1 V2-র মান বসাই, V1 এর মান কি হবে, I1 × 2 বা I × 2, যেহেতু একটাই I আছে লুপ, I × 2 2I মাইনাস, যেহেতু মাইনাস আসছে এখানে আইটা নেগেটিভ হিসেবে কাউন্ট হবে, মানে উল্টায় যাবে জিনিসটা, তো এখানে 3I হয়ে গেছে। যদি এটা কেউ না বুঝেন আমাকে আবার বলেন, আমি আবার বুঝাই দেবো ইন্ডিভিজুয়ালি, নো প্রবলেম। ভোল্টেজ কাউন্ট হয়েছে I হিসেবে, না এদিকে দেওয়া আছে V2 = -3I, কারণ ঘড়ির কাঁটার দিকে এসে মাইনাসের দিকে, প্লাস থেকে ঢুকে মাইনাস দিয়ে আসছে, তাহলে -3I হবে। তো মাইনাস মাইনাস চিহ্ন প্লাস হয়ে গেছে, হয়তো বুঝতে পারছেন। তো ক্যালকুলেশন করে আমাদের 4 অ্যাম্পিয়ার্স আসে, 12 অ্যাম্পিয়ার আসে V2, মানে আয়ের মান বসাই দিলাম। আমি শিওর আবার কনফিউশন আছে কারো না কারো, 10 মাইনাস হয়েছে এখানে। আমরা দেখি যে V1 এর ক্ষেত্রে কি পজিটিভ টু পজিটিভ আসছে, V2 এর ক্ষেত্রে নেগেটিভ টু পজিটিভ আসছে। তো আমরা যখন কারেন্ট প্রবাহিত করতেছি, সোর্স থেকে বেরে ড্রপে আসছে, যেহেতু এটা চিহ্নটা উল্টা, দ্যাটস ওয়াই এটা নেগেটিভ ইকুয়েশন হবে। I এর ক্ষেত্রে I = VI, V = IR, এখানে আইটা নেগেটিভ হবে, নেগেটিভ I উল্টায় যাবে যেহেতু চিহ্ন চেঞ্জ, তাই না? এই জন্য এটা নেগেটিভ I হয়েছে, আর এদিকে -3I × নেগেটিভ পজিটিভ হয়ে গেছে, তো এই জন্য এটা পজিটিভ হয়েছে। আমরা সামনে আরও রিপ্রেজেন্টেশন দেখবো, যার মাধ্যমে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো, তাই না? তো এইটা আমরা যদি সলভ করি, এটা আমি সলভ করে রাখছি, এটা সলভ করে রাখছি, কই সলভ করছি, এই যে বেশি ছোট হয়ে গেছে। এই যে, তো এখানে আমরা যদি খেয়াল করি, এটা আমরা পজ করে দিই, এখানে যদি আমরা খেয়াল করি 32
ক্লকওয়াইজ হিসাব করলে -32 থেকে শুরু হয়েছে, তারপরে প্লাস দিয়ে গেছে +4i, আবার মাইনাস, মানে -32। এটা যেহেতু -8 হবে, তো -8কে আমরা আগেই প্লাস করে দিলাম। এখানে দেখা যেতেছে যে -32 -8কে আমরা প্লাস করে দিচ্ছি, মাইনাস দিয়ে গুণ হয়েছে, তো প্লাস করে দিলাম। তারপরে হচ্ছে +2i ক্যালকুলেশন করলাম। এই পাশে এই টার্মটাকে, পুরো টার্মটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, তাহলে -32 হয়ে গেলো প্লাস, এটা হয়ে গেলো -24 রইল। i = 4 অ্যাম্পিয়ার। কোয়েশ্চেনে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে V1 and V2 ক্যালকুলেট করতে। তো V1 and V2 ক্যালকুলেট করতে আমরা জানি V1 প্লাস, এটার থেকে যদি কাউন্ট করি প্লাস প্লাস আসছে, তাই না? তো 4 হচ্ছে আমাদের i এর ভ্যালু 4, এখানেও 4, আর এখানে পজিটিভ থেকে যে নেগেটিভে আসছে, তো এখানে 2 মাইনাস হবে, যার কারণে -2 × 4 হয়েছে। বিপরীত চিহ্ন, বিপরীত ভোল্টেজ, প্লাস থেকে মাইনাসে ঢুকছে, এখানে মাইনাসে ঢোকার কারণে মাইনাস হয়েছে। না না, মাইনাসে ঢোকার কারণে মাইনাস হয় নাই, এখানে ইরেজার করি, এখানে +2 হবে, হ্যাঁ, × 2 হবে, 8 হবে, যেহেতু v এর ক্ষেত্রে V2 পুরোটা মাইনাস হবে। আমরা যদি KVL অ্যাপ্লাই করি -2v হবে, যার কারণে -8 হয়েছে। আই হোপ সো ইউ আন্ডারস্টুড দিস। আমি বুঝতে পারছি হয়তোবা। পরবর্তীতে আমরা দেখতে পারতেছি নেক্সট যেটা KVL অ্যাপ্লাই করছে, এগুলো আপনি একটু জাস্ট দেখে নেবেন, এটা বেশি বড় হয়ে যাবে জিনিসটা। এটা কি সলভ করা হয়েছে? না, সেম জিনিস মোটামুটি। আমরা এটাই চলে আসি, কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এরকম চলে আসতে পারে। এখানে দেওয়া আছে এই যে KCL অ্যাপ্লাই করছে, এখানে কিরশফস কারেন্ট ল KCL অ্যাপ্লাই করছে, এখানে 3 + 0.5 I0 + I ক্যান করেছে। এখানে কারেন্ট আমরা সোর্স থেকে দেখতেছি উপরের দিকে, বা জাংশন যদি ক্যালকুলেট করি, এ থেকে এই কারেন্টটা ভেতরে ঢুকতেছে, এই কারেন্টটা ভেতরে ঢুকতেছে। যেহেতু দুইটা ভেতরে ঢুকতেছে আর 4 হচ্ছে বাইরে যাচ্ছে, মানে I0 বাইরে যাচ্ছে, তো যে দুইটা ভেতরে ঢুকতেছে সে দুইটা প্লাস, এখানে সেই ক্ষেত্রে 3 and 0.5 I0 প্লাস, I যেটা বাইরে যাচ্ছে সেটা মাইনাস, আমরা অপোজিটে করে দিলাম, I0 করে দিয়েছে। I0 এখানে 6 অ্যাম্পিয়ার হয়েছে। রেজিস্টরস = এখানে আমরা দেখতেছি ফর 4 রেজিস্টরস ওহম, V0 = 4 × I0, 24। I0 এর ভ্যালু 6, ভ্যালু 24, বাইরের দিকে যাচ্ছে 24, পজিটিভ। ফ্যাক্ট হচ্ছে যে এখানে যদি মাইনাস, এখানে যদি প্লাস থাকতো, যেটা ইম্পর্টেন্ট একটা অ্যাসাম্পশন, এখানে মাইনাস এখানে প্লাস থাকলে এখানে -24 হইতো, উল্টায় যেত চিহ্নটা। আমরা এই মেথডের মধ্যে এই যে 2.7 রিপ্রেজেন্টেশনে দেখব। সেকেন্ড ম্যাথ KCL, এখানে আমরা KCL অ্যাপ্লাই করছি। আমরা জানি KCL মানে কি, যেগুলো আসছে যে ভোল্টেজ I in is equal to I out, তাই না? তো এখানে আমরা দেখতে পারতেছি 9 হচ্ছে আসছে, বাকি সবগুলো এখানে চিহ্ন দেওয়া আছে, বাকি সবগুলো বের হচ্ছে আর কি। আমরা যদি এইটা একটা নোড ধরি, একটা সিঙ্গুলার নোড V এইখানে, তো এভাবে অ্যাসাম্পশন করলে V এর মধ্যে I9 এর ভ্যালুটা আসতেছে, I0 বের হচ্ছে, I0/4 বের হচ্ছে, আর এইটাও ডেফিনেটলি বের হচ্ছে বা ভিতরে ঢুকতেছে, ডাজেন্ট ম্যাটার, এর ভ্যালু তেমন একটা চেঞ্জ হবে না, একটা নিলেই হলো। আমরা এখানে বের হচ্ছে হিসাব করে নিলাম। তো আমরা I in যেটা আসতেছে সেটা হচ্ছে I in, বাকি সব বের হচ্ছে। তো এখানে আমরা বুঝতে পারতেছি, অ্যাপ্লাই করি KCL এরিয়া, I = V/R। V1 একটা নোড ধরলাম ইন্ডিভিজুয়াল, একটা নোড থেকে যাচ্ছে V1/2, যেহেতু এখানে 2 ওহম রেজিস্ট্যান্স আছে I0 এর ক্ষেত্রে, I0/I4, এদিকে V1/2/4 ইন্টু এখানে দুইটা গুণ যাবে, 8 হয়ে যাবে, আর V1/8 কমন নিয়ে ক্যালকুলেশন করলে 6/8 ইন্টু এত, তো V1 এর মান আলটিমেটলি 12 ভোল্ট চলে আসে।
এই নোডের মধ্যে আমরা যেটাকে আমরা V1 ক্যালকুলেট করছি ধরে নিছি সেটা হচ্ছে 12 ভোল্ট চলে আসে। তারপরে আমরা সবগুলোর মান বের করতে পারি। এখানে বলা হয়েছে V0 এর মান আর I0 এর মান বের করতে। V0 যেহেতু আমরা V0 এর মান বের করতে পারি, টোটাল ভোল্ট পাইছি, এখানে আমরা কি করতে পারি, আচ্ছা নর্মাল অ্যাসাম্পশন অনুযায়ী I0 এর মান বের করি V/2। এইখানে I0 এর মান আমরা পাইছি V/2, V1/2, V1/2 12/2 which is 6 volts, sorry 6 amperes, mistake, 6 amperes, I0/4 মানে এই এর মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা would be 6/4, যেহেতু আমরা I0 এর মান 6 amperes পাইছি, এটার মানও আমরা 6 amperes লিখে দিতে পারি 1.4, এবং এর মধ্যে দিয়ে আলটিমেটলি কারেন্ট যা যাবে I1, এখানে আমরা I1 বের করতে পারি যোগ বিয়োগ করে, 9 বিয়োগ 6 এই দুইটার ভ্যালু 7.5, বিয়োগ করলে I1 হচ্ছে 7.5, বা এটাও করতে পারি যেহেতু এটা 7.5 সেম জিনিস, KCL দিয়ে আমরা আবার অ্যাপ্লাই করলাম আর কি I1 এর মান। তো V0 এর মান আমরা জানি, এখানে V0 কি, V0 ইজ ইকুয়াল টু, এখান দিয়ে I1 কারেন্ট প্রবাহিত হবে, তো I1 ইন্টু R8 8 ওহম রেজিস্ট্যান্স, এত ভোল্ট। সো এখানে I0 এর মান আমরা পেলাম 6 অ্যাম্পিয়ার্স, আর V0 এর মান পেলাম আমরা 12 ভোল্ট অ্যান্ড 6 অ্যাম্পিয়ার্স, ডিফারেন্ট, সুন্দর। এখানে আরও KCL এর রিপ্রেজেন্টেশন প্লাস KVL এর রিপ্রেজেন্টেশন কম্বাইন্ডলি দেওয়া আছে, আমরা দেখে নিতে পারি তা। এদিকে সিরিজ রেজিস্ট্যান্স অ্যান্ড ভোল্টেজ ডিভিশন দেওয়া আছে, এগুলো আমরা দেখলে আমরা আগে ছোটোবেলা থেকে পড়ছি, এখান থেকে সিরিজের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, কারেন্ট ডিভাইড হয় না, কারেন্ট সেমই থাকে, বাট ভোল্টেজ ডিভাইড হয় ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, এটাই বোঝানো হয়েছে। রেজিস্ট্যান্স সিরিজ অ্যান্ড প্যারালালের ক্ষেত্রে কি হয়, প্যারালালের ক্ষেত্রে কারেন্ট ডিভাইড হয় বাট পুরা দুইটা ইয়ার মধ্যে ভোল্টেজ সেম থাকে। এখানে দুইটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, প্যারালাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে হবে, দুইটার গুণফল বা দুইটার যোগফল, আমরা তা জানি। এছাড়া একটা মানে ইম্পর্টেন্ট আননেসেসারি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের কন্ডাক্টেন্স, এর সংজ্ঞা আসতে পারে। কন্ডাক্টেন্স কী জিনিস, এটা হচ্ছে জাস্ট আপনার রেজিস্ট্যান্সের উল্টা, আমরা এটা আগে পড়ছি, সংজ্ঞাটা দেখে নিব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, প্যারালাল রেজিস্ট্যান্স, এগুলো আমরা দেখে নিব। তারপর আমরা আসতেছি যে সার্কিট সলভিং, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা, এদিকে আমাদের যে কোনো রকম আসতে পারে ভিন্ন। এই বইয়ের মধ্যে ডিফারেন্ট কিছু মেথড আছে, বাট আমরা বেসিক অ্যাসাম্পশন অ্যানালাইসিস করব। এইখানে আমরা এই সার্কিটটা যদি দেখি 2.34, এখানে আমরা দেখতে পারতেছি সবার আগে আমরা সলভ করব হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্স কোনগুলো, দেন হচ্ছে সিরিজ করার চেষ্টা করব। এখানে প্যারালাল হচ্ছে 6 and 3, তো 6 and 3 আমাদের সলভ করছে। 6 and 3 সলভ করার পর এখানে শ্রেণী করছে 2 এর সাথে, তো 2 to 4 যেটা নিচের লাইনে করছে। পরে হচ্ছে 1 আর 5 শ্রেণী করার পরে এই দুইটা প্যারালাল করছে, এই যে এদিকে দেখা যাচ্ছে 2 to 4 and 6। তো এই দুইটা প্যারালাল করার পর একটা শ্রেণী সিরিজ সিম্পল একটা সার্কিট 2.4, 4 আর 8 চলে আসছে, তো এই তিনটা যোগ করার পর 14.4 আসে। এটা যদি আমরা সলভ করি কী করব, 4 আর 5 আমরা যোগ করব, 9 আসবে। তারপরে হচ্ছে এটার আমরা সলভ সম্ভবত আছে, এই যে না, আচ্ছা যাক, এটা আমরা মুখে মুখে সলভ করতে পারি ইজিলি। 9 এখানে তোমার এই তিনটা আগে যোগ করব, 4, 5 আর 3 যোগ করার পর 4-এর সাথে প্যারালাল করব, তারপরে 3-এর সাথে আবার যোগ করে 6-এর সাথে প্যারালাল করব, দেন হচ্ছে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট করে নেব, 4 এদিকে যা আসবে আর 3। আই থিঙ্ক ইটস ভেরি ইজি অ্যান্ড সবাই করতে পারবো। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি জাম্পার দিয়ে কোনোভাবে আসে তাহলে এই সি আর বি এক পাশে সরে আসবে, টি আর বি এক পাশে সরে আসবে, দেন প্যারালাল, দেন সার্কিট সলভ। এখানে এটার সলভ দেওয়া আছে, যেমন আমরা সি আর বি, এই যে সি আর বি হচ্ছে যে এই যে সি আর বি 3 এবং 6 এই দুইটা আমরা প্যারালাল করছি,
এখানে প্যারালাল করার পর 2 ওহম আসছে রেজিস্ট্যান্স। এই যে টিআরবি অ্যান্ড ডিআরবি মান দেওয়া আছে, দুইটাকে আমরা প্যারালাল করছি, 4 আর 12 মান আসছে 3। দেন আমরা এই যে সি ডি বিবি এই দুইটা হচ্ছে প্যারালাল করার পর 3 and বি প্যারালাল করবো, যা আসে 1.2। তারপরে হচ্ছে 6-এর সাথে আবার প্যারালাল করছে, এই যে 3 and 2, আর বাকি সব 10-এর সাথে সিরিজ করে দিয়েছে 1.2 + 10। আমরা এগুলো দেখে নিব, খুব প্যারা নেই, ব্যাপার না। রেজিস্ট্যান্স নিয়ে আমার আশা করি যে সমস্যা হবে না করে। আমরা এইটা সলভ করি। এখানে আমাদের কি বলছে, সার্কিট সলভ, এই কোয়েশ্চেনটা সলভ করি। V1 এবং V2 সার্কিট shown in the 2.43 figure, also calculate I1 I2 and power dissipated in the 12 ampere ohm and 40 ohm। এটা আমরা সলভ করছি। এখানে আমরা দেখতে পারতেছি এই ম্যাথটা সলভ করার জন্য কি কি লাগবে। আমাদের V1 এর মান লাগবে, V2 এর মান লাগবে, I1 এর মান লাগবে, I2 এর মান লাগবে। তো আমরা বেসিকলি প্রথম অ্যাপ্রোচ যেটা যাব সেটা হচ্ছে যে বেসিক ওহমস ল দ্বারা আগে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, কারেন্ট বের করব। তো ওহমস ল দ্বারা যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, এই দুইটা প্যারালাল করলে যা হয়, আচ্ছা 12 and 6 প্যারালাল করলে হয় 4 ওহম, 10 and 40 প্যারালাল করলে হয় 8 ওহম। দেন আরটি হচ্ছে 12 ওহম এখানে। তারপরে আইটি আমরা যেটা বের করব টোটাল কারেন্ট পুরো সার্কিটের, ভিটি বাই আরটি। এখানে ভোল্ট হচ্ছে 30 বাই 12, 2.5 অ্যাম্পিয়ার। এখন আমরা জানি যে I1 এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এর সূত্র হচ্ছে I1 ইজ ইকুয়াল টু যেই রেজিস্ট্যান্সের আমরা কারেন্টটা বের করব 12 এর অপোজিট রেজিস্ট্যান্স বাই এর যোগফল। হ্যাঁ, ধরেন যে আমরা 6কে করলাম R1 আর এখানে 12কে করলাম R2, তাহলে আমার I1 হবে, সরি I2 হবে R1 প্লাস R2 ইন্টু I বা IT, যেটাই হিসাব করি। এখানে সেম আসছে, আমরা 6 নিছি, 6 + 12 নিছি IT, কার জন্য? I12 এর জন্য, I12 এর জন্য ক্যালকুলেশন করে আসে আমাদের এত অ্যাম্পিয়ার। তারপরে I2 বা I যদি আমরা এভাবে না করে I40 করি, I40 would be এত, যেটা বের করব তার অপোজিট রেজিস্ট্যান্স বের করবো আমরা 40, নিব আমরা 10 বাই 10 যোগ 40 ইন্টু 2.5, 0.5। পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করি, I স্কোয়ার ইন্টু R, 0.88 ইন্টু এত। পাওয়ারের সূত্র আমরা সবাই জানি, এত ওয়াট, 8.33 এটা, আর এখানে 10 ওয়াট। ইজিলি এমন টাইপের ম্যাথ আসতে পারে, তো আমরা উই শুড বি প্রিপেয়ার্ড ফর দিস। তারপরে হচ্ছে সার্কিট অ্যানালাইসিস কিছু। এখানে আমি যেটা বলতেছিলাম, ওয়ে অফ ডেল্টা ট্রান্সফরমেশন, ওয়াই ডেল্টা, এক্স ডেল্টা, এ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সলভ করার মতো অনেকগুলো অ্যানালাইসিস আছে, কিছু সূত্র আছে যেগুলো আমাদের করানো হয়নি, আমার মনে হয় না দরকার আছে। এছাড়া বাকি সব ইনভেনশনস অ্যান্ড ইনোভেশনস। এখানে আমরা কিছু সামারি দেখতে পারতেছি। রেজিস্টরস, Ohm's law, a resistor is passive element in which the voltage V across is directly proportional to the current I through it, that is the resistor is divided by the Ohm's law stated। আমরা Ohm's law আসলে এটা লিখতে পারি, ভেতরে যেটা পড়ছে ওইটাও লিখতে পারি, সেম জিনিস। তারপরে হচ্ছে যে শর্ট সার্কিটের জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এ শর্ট সার্কিট ইজ এ রেজিস্টর উইথ জিরো রেজিস্ট্যান্স। শর্ট সার্কিটের মধ্যে রেজিস্টর যার মধ্যে জিরো রেজিস্ট্যান্স থাকে। আসলে শর্ট সার্কিট কী মানে? একটা টানা ওয়্যার, এর মধ্যে কোনো কিছুই থাকবে না, একটা ওয়্যার যার মধ্যে রেজিস্ট্যান্স প্রায় নাই, তাই না? এর মধ্যে দিয়ে ইজিলি কারেন্ট ফ্লো হতে পারবে। হ্যাঁ, অ্যান্ড ওপেন সার্কিট কি? ইজ এ রেজিস্টর উইথ ইনফিনিট রেজিস্ট্যান্স। ওপেন সার্কিট কি? একটা তার, মাঝখানে কিছুই নেই, খালি, দেন এত। আমরা যদি এদিকে আসি, শর্ট সার্কিট কি? ধরেন যে এটা একটা রেজিস্ট্যান্স, এটা আর। এখন আমরা যদি এর মধ্যে কিছুই না দেই, জাস্ট একটা ওয়্যার দিয়ে কানেক্ট করি, এর মধ্যে তো কোনো রেজিস্ট্যান্সই থাকলো না, আর ইজ ইকুয়াল টু 0।
তো এর মধ্যে ইজিলি কারেন্ট ফ্লো হতে পারবে অনেক সহজে, মানে কোনো বাধাপ্রাপ্ত হবে না। তারপরে হচ্ছে টেকনিক্যালি বলতে পারেন যেহেতু I 1/r, তো আমরা যদি 1/0 দেই তো I ইজ ইকুয়াল টু ইনফিনিটি, বলতে পারেন ইনফিনিটি। আর ওপেন সার্কিট কি? ওপেন সার্কিট হচ্ছে এই যে একটা সার্কিট, আর এটার মধ্যে আমরা সার্কিটটা খুলে নিলাম, কিছুই নেই। মানে কি? আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি, আর এর কোনো মানই নেই। তার যখন ইনফিনিটি হয় 1/ইনফিনিটি, ইনফিনিটি সম্ভবত I ইজ ইকুয়াল টু 0 দেন। দেন হচ্ছে যে উল্টায় যাবে দ্য কন্ডাক্টেন্স G, মানে এর মধ্যে কোনো কারেন্টই প্রবাহিত হবে না আর কি। এখানে কন্ডাক্টেন্স G ইজ ইকুয়াল টু এত, কন্ডাক্টেন্সের সংজ্ঞা, ব্রাঞ্চ, লুপ, টার্মিনাল, নোড সব কিছু সংজ্ঞা দেওয়া আছে। কিরশফস কারেন্ট ল, কিরশফস ভোল্টেজ ল, আমরা এগুলো একবার করে দেখে যাব। 2 রেজিস্টরস গ্যালভানোমিটারের ক্ষেত্রে এখানে বলছে যে 2 রেজিস্টরস এত এত, আর ইজ ইন সিরিজ, দেন দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উড বি এত। সিরিজের ক্ষেত্রে এত হয়, প্যারালালের ক্ষেত্রে এত হয়। রেজিস্ট্যান্স ইজ ইন এত এন্ড এত ইন প্যারালাল, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উড বি এত। দুটোর গুণফল বা দুটোর যোগফল। ভোল্টেজ ডিভিশন প্রিন্সিপাল, ভোল্টেজ ডিভিশন প্রিন্সিপাল এইটা ইম্পর্ট্যান্ট। ইজ ইকুয়াল টু ভি I1, এখানে আমরা I1 এর ক্ষেত্রে দেখতে পারতেছি R2 হয় বাই এত, এখানে V1 এর ক্ষেত্রে V1 বাই এত। এটা আমরা দেখে বুঝতে যদি না পারি আমাকে নক দেন, কোনো ব্যাপার না। এই দুইটা ইম্পর্ট্যান্ট। আর এগুলো সব ডেল্টার সূত্র। তো আজকের জন্য এই ভিডিওর জন্য এতটুকুই থাক। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝতে পারলে আমাকে জানান, সমস্যা নেই, আমি বোঝাতে পারবো না। বাকিটা ম্যাথগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। এইখানে অনেকগুলো ম্যাথ আছে, আমরা চাইলে প্র্যাকটিস করতে পারি এখান থেকে। ম্যাথগুলো মোটামুটি সেম প্রিন্সিপালই অ্যাপ্লাই হয়, ডিফারেন্ট কোনো কিছু না। কিছু কঠিন ম্যাথ আছে, কিছু সহজ ম্যাথ আছে। আশা করি এক্সামের মধ্যে এখান থেকে কোনো কিছু একটা চলে আসবে, যদি বেশি কঠিন না হয় আর কি। এতটুকুই। আর নেক্সটে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।